চতুর্দিক থেকে ভয়াবহ অশনি সংকেত শোনা যাচ্ছে। জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীদের মানে নানাভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বাহিনীর বিপদগামী সদস্যদের জঙ্গি কার্যক্রমে অন্তর্ভুক্ত করছে। পাকিস্তানি টিটিপির সদস্য হিসেবে তাদেরকে মানে তালিকাভুক্ত করছে এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে। মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ এবং টিটিপির সদস্য সংগ্রহ চলছে। সর্বশেষ আমরা দেখলাম যে পুলিশ বাহিনীর একজন সদস্যকে টিটিপির সঙ্গে জড়িত সন্দেহে তাকে পুলিশ বাহিনীতে আইসোলেট করে রাখা হয়েছে। এরকম ভয়াবহ সব খবর যখন আসছে তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আর সেই আতঙ্ক যখন বিরাজ করছে এবং পুলিশের অভ্যন্তরীণ রিপোর্ট যখন বেশ খারাপ রিপোর্ট আমরা দেখছি, বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গি গোষ্ঠীর, ঠিক সেই সময় বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হলো। এই অঘোষিত রেড অ্যালার্ট কিংবা সতর্কতা যাকে বলা হচ্ছে তার মাধ্যমে কি প্রতীয়মান হচ্ছে? ব্যাপারটা অভ্যন্তরীণ ব্যাপার থেকে আন্তর্জাতিক ব্যাপারে চলে যাচ্ছে, কারণ বিমানবন্দরে সতর্কতা জারি করা মানেই সেই খবরটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাওয়া। খুব সম্প্রতি মানে একদিন আগেই আমেরিকা অভিবাসী ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের। সেই ঘটনা যখন আমরা দেখলাম তখন বিমানবন্দরে সতর্কতা জারি করা মানে বিদেশি ব্যবসায়ী, পর্যটক, বিদেশি বিভিন্ন কূটনীতিবিদ তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করার ক্ষেত্রে এক ধরনের আতঙ্ক ফিল করবে। কি হচ্ছে চতুর্দিকে, কোন অবস্থার মধ্যে ফেলে গেল এই দেশটাকে প্রফেসর ইউনূসের জঙ্গি সরকার, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে? চলুন একটু জেনে দেখি বিমানবন্দরগুলোতে কি হচ্ছে। এই মুহূর্তে যদি সরকার অতিরিক্ত সচেতন না হয় তাহলে কোন পরিণতি ভোগ করতে হতে পারে আমাদেরকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশে যতগুলো বিমানবন্দর রয়েছে সবগুলো বিমানবন্দরেই এই সতর্কতা জারি করা হয়েছে। এটা এক ধরনের অঘোষিত রেড অ্যালার্ট। তার কারণ পুলিশের সেই অভ্যন্তরীণ চাঞ্চল্যকর নথি, যেখানে পাকিস্তানি টিটিপির মানে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের অনেকের সম্পৃক্ততা এবং বিভিন্ন স্থাপনায় হামলার যে ষড়যন্ত্র, হামলা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং ব্যাপারে পুলিশের অভ্যন্তরীণ নথিতে তাদের বাহিনীর সকল পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। তারপর থেকেই নানা ধরনের চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসতে আমরা দেখলাম। এবার বিমানবন্দরে সতর্কতা জারি করা হলো। শিরোনামটা দেখে নিন খবরের। সেখানে বলা হচ্ছে শাহজালাল সহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। বোঝাই যাচ্ছে কি হচ্ছে, কোন দিক দিয়ে কি হচ্ছে। কি বলছে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এটা কোনো উড়ো খবর নয়, বিমানের যিনি চেয়ারম্যান তিনিই এটা নিশ্চিত করেছেন। রাজধানীর কুর্মিটোলায় তিনি জানান, বিমানবন্দরগুলো সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যেই পরিচালিত হয়, তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, যা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনি বললেও এটা যে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে সেটা মানে এই কৌশলী কথাবার্তা বলে সেটা আসলে ঢাকা সম্ভব নয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ সদর দপ্তর থেকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার পর বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে, যেটাকে আমরা রেড অ্যালার্ট বলতে পারি। বিমানবন্দরে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী আগমন ও বহির্গমন উভয় ক্ষেত্রে তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিসকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানাচ্ছেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি শনাক্ত তারা করতে পারেননি, তবুও আগাম সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেখানেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেবল সাম্প্রতিক চিঠির কারণে নয়, এই নিরাপত্তা সার্বক্ষণিকভাবেই থাকে। এটাও মিথ্যা কথা। এই নিরাপত্তা সার্বক্ষণিকভাবে থাকে। একেবারে রেড অ্যালার্ট জারি করার মতো পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখনও এটা ওই রেগুলার কার্যক্রম, সবসময় এটা থাকে। এই ধরনের কথা বলা মানে ব্যাপারটাকে একটু হালকা করতে চাওয়া। ব্যাপারটা যে হালকা নেই, এটা আমরা খুব ভালোভাবেই বুঝছি। এদিকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি যে গোয়েন্দা সতর্কতা জারি করেছে, তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এখন আসা যাক দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা, নিরাপত্তা ব্যবস্থাতে আরও সক্রিয় হওয়া, সেগুলো খবর হলে খুব একটা আন্তর্জাতিক ব্যাপার হয়তো হবে না, কিন্তু যখন সেটা বিমানবন্দরে চলে যাবে, বিমানবন্দরের সতর্কতা, এই খবর যখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে কিংবা ইতিমধ্যেই যখন গেছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের যে কোনো বিমানবন্দর ব্যবহার এবং বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বোধ করতে পারে। এবং বাংলাদেশের এই সতর্কতা জারির প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ এখন যদি তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে, তাহলে সেটা হবে ভয়াবহ পরিস্থিতির ব্যাপার। প্রফেসর ইউনূস এটাই চেয়েছে, বাংলাদেশটাকে অকার্যকর দেশে পরিণত করা, বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগগুলো শেষ করে দেওয়া, একমাত্র যোগাযোগ যেন পাকিস্তানি তার পিয়ারি ভাইদের সঙ্গে যোগাযোগ থাকে, পাকিস্তানের বিমান যেন সরাসরি আসে, পাকিস্তানের জাহাজ যেন সরাসরি আসে, তালেবান, পাকিস্তানি বিভিন্ন জঙ্গি, ভিআইপি জঙ্গিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সে কার্যক্রম পরিচালনা করার মতো ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এটাও দেখেছি যে দেশের যত জঙ্গি, বিভিন্ন এমনকি সর্বোচ্চ সাজাপ্রাপ্ত জঙ্গিদের পর্যন্ত প্রফেসর ইউনূস ছেড়ে দিয়েছেন, এবং সেই সংখ্যা 700-রও বেশি। তারাই বাইরে এসে তাদের পূর্বের যে জঙ্গি নেটওয়ার্ক, সেগুলো সক্রিয় করে বিভিন্ন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বাহিনী, সংগঠন, সংস্থা, সেগুলোর বিভিন্ন সদস্যদের ইনভলভ করার চেষ্টা করছে, এবং সেই সাথে সংসদ ভবন, এমনকি সেনা সদরের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনাও করছে, যেটা আমরা পুলিশের গোপন নথিতে পেয়েছি। এরপরের স্টেপ কি তাহলে? বিমানবন্দরের সতর্কতার পরের স্টেপ কি? আমরা এর আগে বিএনপি সরকার যখন সর্বশেষ ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, প্রথম দিকে যেটা বিএনপি সরকার তখন ভুল করেছিল, সেটা হচ্ছে যে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান এই জঙ্গিদের নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল, তখন প্রথম দিকে বিএনপি সরকার সেটাতে কর্ণপাত করেনি। প্রথম দিকেই যদি তারা কর্ণপাত করত এবং তাদেরকে থামানোর চেষ্টা করত, তাহলে বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমানরা যে পর্যায়ে, জামাতুল মুজাহিদিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যে পর্যায়ে বাংলাদেশে আশকারা পেয়ে যে রকমের উল্লম্ফন শুরু করেছিল এবং যে রকমের কার্যকলাপ তারা শুরু করেছিল, সেটা কিন্তু তারা করতে পারত না। যদিও পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার করা এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করানো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিএনপি সরকারই তাদেরকে গ্রেপ্তার করেছে, বিচার করেছে। কিন্তু প্রথম দিকে তারা যদি ব্যাপারটাকে গুরুত্ব দিত, তাহলে ব্যাপারটা যে ভয়াবহ পরিস্থিতির দিকে গিয়েছিল, সেটা যেতে পারত না। এখন আবার বিএনপি সরকার এসেছে, প্রফেসর ইউনূস সরকারের রেখে যাওয়া জঙ্গি গোষ্ঠী বিএনপি সরকারের কাঁধে চেপে অনেক কিছু করার চেষ্টা করবে। শুরুতেই যদি বিএনপি সরকার এই ব্যাপারে সতর্ক হয় এবং দ্রুত পদক্ষেপ নেয় এবং এই গোষ্ঠীদের নির্মূল করে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে, এবং 24-এর শেখ হাসিনা পতনের পরে প্রফেসর ইউনূস কাদের মুক্তি দিয়েছিল জেল থেকে, সেই হিস্ট্রিগুলো যাচাই বাছাই করে এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে রাখার ব্যবস্থা করে এবং এই নেটওয়ার্ক ভেঙে দিতে পারে, তাহলেই দেশে আবার শান্তি ফিরে আসবে। কারণ প্রফেসর ইউনূস
পশ্চিমা এজেন্ডা নিয়ে এসেছিলেন। পশ্চিমা এবং তার প্রিয় দেশ, যে দেশ মানে আমাদের প্রকাশ্য শত্রু, সবথেকে বড় শত্রু, সেই দেশের সঙ্গে সম্পর্ক এবং সেই দেশগুলোর বিভিন্ন মানে নেটওয়ার্ক বাংলাদেশে যেভাবে জোরদার করেছিলেন, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সম্প্রতি এই আলোচনাও হয়েছে যে এই মুহূর্তে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকার যেটা নিতে পারে হাতে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয়া আপাতত হলেও। কারণ এই বিমান চলাচল বড় ধরনের সন্দেহ তৈরি করেছে যে অবাধে আসা যাওয়ার ব্যবস্থা সেটার মাধ্যমেই প্রফেসর ইউনূস চালু করেছিল, যেখানে বাংলাদেশ থেকে বহু জঙ্গি পাকিস্তানে গেছে, তার আমলে সেই প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সেখানে গিয়ে গ্রেপ্তার হয়েছে, মারা পড়েছে, সেই খবরগুলোও আমরা পাচ্ছি। আর পাকিস্তানের লোকজনকে তো দাওয়াত দিয়ে বাংলাদেশে আনার দৃশ্যও ইউনূসের মেটিকুলাস শাসন আমলে আমরা দেখেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছি আমরা, কোন দিকে নিতে চেয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেখান থেকে দেশকে বাঁচাতে বিএনপি সরকারের এই মুহূর্তে করণীয় কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।